দ্য ডিজিটাল ইউনিভার্সিটি তোমাদের স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তোমাদের পাঠ্যাংশের অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন বইয়ের একেবারে শেষ পড়া, শেষ গল্প, নদীর বিদ্রোহ লিখেছেন কে? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের অল্প কথাই পরিচয় দিই। মানিক বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট সাহিত্যিক, কথা সাহিত্যিক। তিনি মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত হয়েছিলেন। 1908 সালে জন্মগ্রহণ করেন, 1956 সালে মারা যান। জন্মগ্রহণ করেছিলেন দুমকায়, বর্তমানে যে বিহারের যে দুমকা, সাঁওতাল পরগনা, দুমকায় জন্মগ্রহণ করেছিলেন। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কিন্তু মানিক নয়। মানিক নামের সাহিত্যে পরিচয়, মানিক নামে সাহিত্য রচনা করেছেন, কিন্তু প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার সান্যাল। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস, তিনি অমর তার সাহিত্য সৃষ্টির মধ্যে অন্যতম, যেমন পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি। তিনি জীবনে প্রথম অতসী মামি বলে গল্প লিখে তিনি পাঠকদের নজর কেড়েছিলেন। তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন, বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। তো মানিক বন্দ্যোপাধ্যায় এই যে নদীর বিদ্রোহ গল্পটা লিখেছেন, তার যে সরীসৃপ নামক চতুর্থ গল্প সংকলন ছিল, সেই সরীসৃপ গল্প সংকলনের 9 সংখ্যক গল্প হচ্ছে এই নদীর বিদ্রোহ। তো নদীর বিদ্রোহ, বিদ্রোহ মানে বুঝতে পারছো, নদী বিদ্রোহ করছে, অর্থাৎ কি করছে? নদীর তার যে স্বাভাবিক যে গতি, সেই গতিকে মানুষ বেঁধে দিতে চেয়েছে, যন্ত্র সভ্যতা বেঁধে দিতে চেয়েছে, সেটার বিরুদ্ধে কি করেছে? প্রতিবাদ করেছে তার ভাষাতে। এটাই হচ্ছে নদীর বিদ্রোহ। এর প্রধান চরিত্র, এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে স্টেশন মাস্টার পেশায় নদের চাঁদ। মনে হতে পারে যে নদের চাঁদ কে নিয়ে এই গল্প, কিন্তু আসল গল্পের যে মূল ভাবনা সেটা কিন্তু নয়। গল্পটির নামকরণ, নদীর বিদ্রোহ নামকরণটি ব্যঞ্জনাধর্মী। এখানে এই গল্পে মানুষের প্রতিনিধি হিসাবে তুলে ধরা হয়েছে নদের চাঁদকে, প্রকৃতির প্রতিনিধি হিসাবে তুলে ধরা হয়েছে নদীকে। এটা ব্যঞ্জনাধর্মী নামকরণ। এখানে দেখানো হয়েছে যে মানুষ, বর্তমান মানুষ প্রকৃতিকে বাঘ মানাতে গিয়ে সর্বনাশকে ডেকে এনেছে। বর্তমান যে যন্ত্র সভ্যতা, মানুষ কি করেছে? যন্ত্র সভ্যতাকে বন্ধু ভেবে, আলিঙ্গন করেছে, বন্ধু ভেবে প্রকৃতির স্বাভাবিকতাকে নষ্ট করেছে। আর প্রকৃতির স্বাভাবিকতাকে নষ্ট করতে উদ্যত হয়েছে। আর তার ফলস্বরূপ কি করছে? সেই সভ্যতায় মানুষকে একসময় ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে যন্ত্র সভ্যতাকে আলিঙ্গন করে, বন্ধু ভেবে আমরা কি করছি? প্রকৃতিকে অনবরত ধ্বংস করছি, তার যে স্বাভাবিক ছন্দ সেটাকে নষ্ট করছি। এইটা কি হবে? ভবিষ্যৎ কি হচ্ছে? ধ্বংসের মুখে, আমাদের মানব সভ্যতাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। এটাই এই গল্পে দেখানো হয়েছে। গল্পটা দেখো, নদের চাঁদ, স্টেশন মাস্টার। তো স্টেশন মাস্টারের হলেও তার একটা নদীর প্রতি ভালোবাসা রয়েছে। শৈশবে নদীর ধারে মানুষ, তার নদীটা কেমন ছিল? শৈশবের নদী যেটার সাথে পরিচিত ছিলেন নদের চাঁদ, সেটা হচ্ছে ক্ষীণ স্রোতা, খুবই জীর্ণ শীর্ণ একটা নদী। এই নদীর জন্য তার মায়া হতো। কেমন মায়া? কোনো আত্মীয় মারা গেলে, রুগ্ন হয়ে মারা গেলে যেমন কান্না পায়, এই নদীর জল ক্ষীণ হয়ে গেলে, শুকিয়ে গেলে মানে এই নদের চাঁদের মায়া হতো, কষ্ট হতো। তো একটা বলছে যে নদীর প্রতি যে একটা দুর্বলতা সেটা ছিল। তো এই 30-32 বছর বয়সে এসেও, 30 বছর বয়সে এসেও, পরিণত বয়সেও একটা নদীর প্রতি টান থেকেই গেছে। তো স্টেশনের পাশে 1 মাইল দূরে
একটি নদী রয়েছে। সেই নদী কেমন নদী না, তার শৈশবের মতো ক্ষীণ স্রোতা নয়, এর যথেষ্ট জল রয়েছে, বর্ষার সময় হিষ্টপুষ্ট হয়, ফুলে ফেঁপে ওঠে। তো এই বর্ষার সময় অবিরতভাবে 5 দিন বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির সময় একটু থেমেছে, তো 4:45 ট্রেনটাকে পাস করে দিয়ে একটু 1 মাইল দূরে নদীর সাথে একটু নদীকে দেখতে গিয়েছে, যেহেতু নদীর প্রতি ভালোবাসা, এবং নদীকে দেখতে গিয়েছে। সে দেখেছে এবং সে শৈশবে নদীর সাথে তুলনা করেছে যে এই নদী সেই রকম নয়। সে এমনকি এতটাই সে নদীর প্রতি ভালোবাসা, যে বহু কষ্টে 5 পৃষ্ঠার একটি দুঃখ বিরহের সাথে নিয়ে, রোমান্সের সাথে নিয়ে একটা স্ত্রীকে 5 পৃষ্ঠার চিঠি লিখেছিলেন। সেই চিঠিটিও নদীর জলস্রোতে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছেন। তো এক সময় তিনি গভীর মগ্ন হয়ে গেছেন নদীর জলস্রোত দেখে। তো আর দেখছেন যে এই যে নদীর স্বাভাবিকতাকে, স্রোতকে মানুষ যন্ত্র দিয়ে ব্রিজ তৈরি করে, বাঁধ দিয়ে, ব্রিজের যে হয় স্তম্ভগুলো, ধারক স্তম্ভ, সেই ধারক স্তম্ভের মাঝখানে বসে তিনি অবলোকন করছেন, নদীকে দেখছেন, তার জলোচ্ছ্বাস দেখছেন। তো লেখক নদের চাঁদ অনুভব করছেন যে এই নদী মানুষ কেন এইভাবে বেঁধেছে, একে তো স্বাভাবিক তার গতিতে চলতে দেওয়া উচিত। এইভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে বৃষ্টি চলে এলো, মুষলধারে বৃষ্টি, এবং সেই বৃষ্টিতে তিনি উঠলেন না, ভিজলেন। ভিজার পরে তিনি একটা শব্দ শুনছেন। একে তো জলের পরিপুষ্ট, বর্ষার জলে পরিপুষ্ট নদীর যে জলস্রোত, তার একটা শব্দ, আর উপর থেকে বৃষ্টিপাতের যে একটা শব্দ, দুটো শব্দ মিলে যেন এক ভয়ঙ্কর মধুর শব্দ সৃষ্টি করেছে। এটা তিনি ভালোভাবে শুনছেন, ভালো লাগছে তার। তারপরে কিছুক্ষণ পরেই তিনি হঠাৎ করে তিনি চমকে উঠলেন, বা একটা ট্রেন যাওয়ার যেমন চকিত হয়ে যায়, হঠাৎ করে তিনি সম্বিত ফিরে পেয়ে দেখছেন যে তিনি তো সেই ধারক স্তম্ভের উপরে বসে আছেন। তার ভয় হলো যে এই নদী যদি, যেখানে আর কিছুটা গেলেই স্পর্শ করা যাবে তার জলকে, সেই নদী যদি হঠাৎ করে ফুলে ফেঁপে রেগে গিয়ে বিদ্রোহ করে উঠে, তাহলে তো তাকে স্রোতে বয়ে নিয়ে চলে যাবে, ভেঙে দুমড়ে মুচড়ে নিয়ে চলে যাবে। তার একটা ভয় হলো, এবং তিনি ভাবলেন যে এই নদী বোধ হয় কী করছে, বিদ্রোহ ঘোষণা করছে। কার বিরুদ্ধে বিদ্রোহ? মানুষের বিরুদ্ধে। এই যে মানুষ, নদীর তার যে স্বাভাবিক গতি, তার যে চলার যে ছন্দ, স্বাভাবিক ছন্দ, সেটাকে রোধ করেছে, বাধা দিয়েছে। কিসে? এই যে ধারক স্তম্ভ, ব্রিজ তৈরি করে, কংক্রিট, চুন, সুরকি, ইট, কংক্রিট দিয়ে, পাথর দিয়ে যে বেঁধেছে, তার স্বাভাবিক গতি বাধাপ্রাপ্ত হচ্ছে। এই জন্য বোধ হয় নদী কী করছে, গর্জন করছে। মনে হচ্ছে যেন সে যদি বিদ্রোহ করে, মনে হচ্ছে যেন মানুষের এই যে বাধা, এগুলোকে তোড়ফোড় করে কি করে দিবে, ধ্বংস করে দিবে, স্রোতে ভেঙে দিবে। কিন্তু পরক্ষণে আবার নদের চাঁদের মনে হলো যে ভাঙলেই বা কি, এই ভেঙে দিবে ব্রিজ, হয়তো নদী ভেঙে দিবে, আবার তো সেই মানুষ তাকে আবার বেঁধে ফেলবে। তো এর কিছু করার নেই, মানুষ আবার তাকে বেঁধে ফেলবে। এই ভাবতে 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 তিনি রেল লাইন ধরে হাঁটতে শুরু করেছেন, আবার স্টেশনে ফিরে যাবেন বলে। এমন সময় কি হয়েছে, একটা ডাউন প্যাসেঞ্জার ট্রেন, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন পিছন থেকে এসে নদের চাঁদকে ধাক্কা মেরে দেবে এবং নদের চাঁদ মারা যাবেন। তো এর দ্বারা বোঝানো যাচ্ছে, এই যে মানুষের প্রতিনিধি নদের চাঁদ, তিনি কি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিলেন যে প্রকৃতির বিরুদ্ধে মানুষ যদি আচরণ করে, প্রকৃতির বিরুদ্ধে মানুষ যায়, তাহলে প্রকৃতি তার প্রতিশোধ গ্রহণ করেই ছাড়বে। তা এই নদীর বিদ্রোহ, এই অর্থে নদীর বিদ্রোহ নামকরণটা যথার্থ, কারণ নদী চাই যে তার স্বাভাবিক গতিতে সে চলবে, তার স্বাভাবিক যে চলার ছন্দ, তাতে সে চলবে, কিন্তু মানুষ তাকে কি করেছে, বাধা দান করেছে। তাই নদী তার স্বাভাবিকতাকে ফিরিয়ে আনার জন্য বিদ্রোহ ঘোষণা করেছে। এবং
বিদ্রোহ ঘোষণা করেছে, এটাই নদের চাঁদের মনে হয়েছে। তো আলোচ্য এই গল্পে এটাই মূল বিষয়। তোমরা আজকে এ পর্যন্তই। তোমাদের টেক্সট প্রায় শেষ হলো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোভাবে পড়বে এ আশা রাখছি।